বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে আজকে তোমাদের কয়েকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। প্রথম টপিকসটা হচ্ছে কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের সম্পর্ক। তো গত ক্লাসে আমরা কৌণিক ভরবেগ ও কৌণিক বেগ কি সে সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা একটা চিত্র কল্পনা করতেছি। এই চিত্রে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তু ওমেগা সমকৌণিক বেগে গতিশীল। তো বস্তু এখানে কয়েকটা কণা এবং তাদের দূরত্ব আমরা দেখিয়েছি। যদি আমরা এইভাবে কল্পনা করি m1 m2 m3 ডট 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 mn পর্যন্ত কণাগুলোর ফর, আর r1 r2 থেকে শুরু করে ডট ডট rn পর্যন্ত কণাগুলোর দূরত্ব, তাহলে অক্ষের সাপেক্ষে ঘোরার সময় প্রতিটা কণার কৌণিক ভরবেগ হবে, আর প্রতিটা কণার কৌণিক ভরবেগ গুলা পরস্পর সমান্তরাল হবে। এই জন্য প্রতিটা কণার কৌণিক ভরবেগ যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ বস্তুটার কৌণিক ভরবেগ পেয়ে যাব। প্রথম কণাটার কৌণিক ভরবেগ যদি হয় L1, দ্বিতীয়টা L2, শেষটার Ln, তাহলে আমরা মোট কৌণিক ভরবেগ L সমান সমান লিখতে পারবো L1 প্লাস L2 প্লাস L3 ডট 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 Ln। আমরা তো গতদিন দেখেছিলাম যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে কৌণিক ভরবেগ L সমান সমান RP। তাহলে প্রথমটার জন্য লিখতে পারি R1 P1, দ্বিতীয় R2 P2, Rn Pn। আবার P সমান সমান ভর গুণন বেগ M1 V1, R2 M2 V2, Rn Mn Vn। আবার V সমান সমান ওমেগা R। প্রতিটা কণার জন্য ওমেগা কিন্তু সমান। এই জন্য প্রথমটার জন্য R1 M1 ওমেগা R1, R2 M2 ওমেগা R2, Rn Mn ওমেগা Rn। এখন যদি R গুলা গুণ করি ওমেগা M1 R1 স্কয়ার, ওমেগা M2 R2 স্কয়ার, ওমেগা Mn Rn স্কয়ার, সবগুলা থেকে আমরা ওমেগা কমন নিলাম। Mn M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস Mn Rn স্কয়ার। কিন্তু এই যে অংশটা এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি L ইকুয়াল টু ওমেগা কমন নেওয়া হয়েছে mi ri স্কয়ার। কিন্তু গতদিন আমরা দেখেছি যে এটা হচ্ছে জড়তার ভ্রামক I, তাহলে আমরা লিখতে পারি L সমান সমান I ওমেগা। এইটাই আমাদের কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তার মানে কোন একটা বস্তুর জড়তার ভ্রামককে কৌণিক বেগ দিয়ে গুণ করলে আমরা কৌণিক ভরবেগ পাই। তো এখানে এই কৌণিক ভরবেগ সম্পর্কে দুই একটা বিষয় আমাদের জানতে হবে। যে প্রথম বিষয়টা হলো যে একক কৌণিক বেগে যদি কোনো বস্তু গতিশীল হয়, কোনো বস্তু চলে, তাহলে তার কৌণিক ভরবেগটা তার জড়তার ভ্রামকের সমান হবে। আর একক কৌণিক আরেকটা বিষয় হচ্ছে যে একক কৌণিক বেগে কোনো বস্তু গতিশীল হলে তার জড়তার ভ্রামক হবে গতিশক্তির দ্বিগুণ। তো এই সম্পর্কটা কিছু গাণিতিক সমস্যা হয়তো আমাদের লাগতেই পারে। এর পরের টপিকটা হচ্ছে আমাদের টর্ক বা বলের ভ্রামক। কোন দৃঢ় বস্তু একটি বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে, যেমন গাড়ির চাকা তার অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। আমরা আগে দেখেছিলাম কোন বস্তুতে ত্বরণ সৃষ্টি করার জন্য বল প্রয়োগ করতে হয়, তেমনি কোন বস্তু যদি ঘূর্ণায়মান বস্তুতে আমরা কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাই তাহলে কিন্তু দ্বন্দ্ব বা যুগল প্রয়োগ করতে হয়। এই কোন নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোন বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে আমরা বলের ভ্রামক বা টর্ক বলে থাকি। টর্ক রাশিমালা টর্ক পরিমাপ করার জন্য আমরা একটা চিত্র কল্পনা করতেছি। এই চিত্রে দেখা যাচ্ছে ও বিন্দুতে একটা পাতলা পাত আনুভূমিক অবস্থায় এমন ভাবে আবদ্ধ আছে যে এটা এক্স ওয়াই অক্ষের চতুর্দিকে অক্ষের চতুর্দিকে ঘুরতে পারে। পাতটার কোন বিন্দু এই সিতে যদি আমরা বল প্রয়োগ করে ঘুরাই তাহলে দেখা যাবে যে প্রযুক্ত বলের মান যত বেশি হবে ঘূর্ণন সৃষ্টির ক্ষমতাও তত বেশি হবে। আর এই ও বিন্দু হতে প্রযুক্ত বলের
লম্ব দূরত্ব, প্রযুক্ত বলটার এই লম্ব দূরত্বটা যত বেশি হবে সেই বলের ঘূর্ণন সৃষ্টির ক্ষমতা তত বেশি হবে। আর বলের অভিমুখ যদি ও বিন্দু অভিমুখে হয় এই ও বরাবর, তাহলে পাতটাতে ঘূর্ণন হবে না। এই কয়টা কারণে আমরা কোন অক্ষ বা বিন্দু সাপেক্ষে কোন বলের ভ্রামকের মান পরিমাপ করার সময় বলের পরিমাণ এবং অক্ষ হতে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল দ্বারা এটা নির্দিষ্ট হয়ে থাকে। বলের ভ্রামক বা টর্কের মান, বলের পরিমাণ এবং অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ডি, অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ডি, এইটার গুণফল দ্বারা বলের ভ্রামক বা টর্কের মান নির্ধারিত হয়ে থাকে। টর্ককে বা ভ্রামককে টাউ দ্বারা প্রকাশ করা হয়। টাউ সমান সমান তো ডি গুণন এফ। ডি হচ্ছে অক্ষ হতে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তো এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বলের ক্রিয়ারেখাটা অক্ষটার সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তো এইটুক দূরত্ব হচ্ছে আর, ও থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা এখানে দেখতে পারি ডি সমান সমান আর সাইন থিটা। তো সেটা যদি লিখি আর সাইন থিটা গুণন এফ, তাহলে আর এফ সাইন থিটা, তাই টাও সমান সমান হলো আর এফ সাইন থিটা। তো ভেক্টর আকারেও টাউকে লেখা যায়। তো টাউ যদি ভেক্টর আকারে লিখি তাহলে হবে আর ক্রস এফ। এটা দিয়ে আমরা টাউ কে নির্দেশ করতে পারি। টাউ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এটা একটা দিক আছে। কোন একটা বস্তু যদি ঘড়ির কাঁটার বিপরীতে বা বামাবর্তে ঘুরতে থাকে, তাহলে টাউ এর অভিমুখ হবে উপরের দিকে এবং এটা হচ্ছে ধনাত্মক। আর যদি বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে, তাহলে টাউ এর অভিমুখ হবে নিচের দিকে এবং মান হচ্ছে ঋণাত্মক। টাউকে পরিমাপ করার জন্য আমরা যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউটন মিটার। আর টাউ এর মাত্রা সমীকরণটা তোমরা একটু দেখে নিও। তারপরের টপিকটা হচ্ছে আমাদের টর্ক, জড়তার ভ্রামক ও কৌণিক ত্বরণ। তো টর্ক, জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা একটা চিত্র কল্পনা করতেছি। যে এই চিত্রে দেখতেছি একটা এক্স ওয়াই অক্ষের সাথে লাগানো একটা দৃঢ় বস্তু ওমেগা সমকৌণিক বেগে গতিশীল। এই বস্তুটাতে যদি আমরা ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে অবশ্যই একটা দ্বন্দ্ব প্রয়োগ করতে হবে। এই দ্বন্দ্বের ভ্রামকটাই তো হচ্ছে টর্ক। তো আমরা ধরে নিলাম বস্তুটা যখন এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, এখন তার উপর একটা যুগল প্রয়োগ করার ফলে কৌণিক বেগ বৃদ্ধি পেল। তার মানে কৌণিক ত্বরণ সৃষ্টি হলো। এখন ঘূর্ণাক্ষ হতে যেহেতু একটা কণা একবার ঘুরলে সবগুলা কণাই একবার ঘুরে আসে, এই জন্য প্রতিটা কণার কৌণিক ত্বরণ সমান হবে। কিন্তু অক্ষ থেকে যেহেতু কণাগুলার দূরত্ব সমান নয়, এই জন্য রৈখিক ত্বরণের মান সবগুলা কণার জন্য একরকম হবে না, রৈখিক ত্বরণ আলাদা আলাদা হবে। আমরা ধরে নিতে পারি বস্তুটা m1 m2 ডট 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 mn সংখ্যক কণার সমষ্টি, এবং এই কণাগুলোর অক্ষ থেকে দূরত্ব যথাক্রমে r1 r2 ডট 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 rn। তাহলে প্রতিটা কণার জন্য কৌণিক ত্বরণ আলফা এর মান হবে ডি ওমেগা বাই ডিটি। কিন্তু যেহেতু অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব সমান নয়, তাহলে প্রথম কণা m1 ভরের কণাটার উপরে রৈখিক ত্বরণের মান হবে r1 ডি ওমেগা বাই ডিটি। তাহলে m1 ভরের কণাটার উপরে প্রযুক্ত বল
সমান সমান হবে ভর গুণন রৈখিক ত্বরণ। ভর হচ্ছে m1 r1 d ওমেগা বাই dt। তাহলে m1 ভরের কণাটার উপরে ক্রিয়াশীল টর্ক টাউ 1 সমান সমান হবে বল গুণন ঘূর্ণাক্ষ হতে দূরত্ব। তাহলে বলের মান তো পেয়েছি m1 r1 d ওমেগা বাই dt ইনটু r1। তাহলে হয়ে গেল m1 r1 স্কয়ার d ওমেগা বাই dt। প্রথম m1 ভরের কণাটার উপরে ক্রিয়াশীল টর্ক টাউ 1। এরকম ভাবে অন্যান্য কণাগুলোর উপরে m2 m3 mn এই কণাগুলোর উপরে ক্রিয়াশীল টর্কের মান হবে m2 m3 ডট 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 mn কণাগুলোর উপরে ক্রিয়াশীল টর্কের মান হবে এটার উপরে হবে m2 r2 স্কয়ার d ওমেগা বাই dt, এটার উপরে হবে m3 r3 স্কয়ার d ওমেগা বাই dt, আর mn এর জন্য হবে mn rn স্কয়ার d ওমেগা বাই dt। এখন সবগুলো কণার জন্য এই টাউ 1 টাউ 2 টাউ 3 টাউ n সবগুলো যদি যোগ করি সম্পূর্ণ পুরা বস্তুটার উপরে ক্রিয়াশীল টর্কের মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা সব পূর্ণ বস্তু দৃঢ় বস্তুটার উপরে ক্রিয়াশীল টর্ক আমরা লিখতে পারি টাউ সমান সমান টাউ 1 প্লাস টাউ 2 ডট 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 টাউ n। এখন টাউ 1 এর মান বসায় দেন m1 r1 স্কয়ার d ওমেগা বাই dt প্লাস m2 r2 স্কয়ার d ওমেগা বাই dt প্লাস ডট 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 mn rn স্কয়ার d ওমেগা বাই dt। এখন d ওমেগা বাই dt কমন নেওয়া যায়, তাহলে হলো m1 r1 স্কয়ার ডট 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 d ওমেগা বাই dt। কিন্তু এইটা তো আমরা আগে দেখেছি যে এটা সমান সমান হচ্ছে i, আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা। তাহলে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু i আলফা। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোন একটা বস্তুর জড়তার ভ্রামককে কৌণিক ত্বরণ দিয়ে গুণ করলে ক্রিয়াশীল টর্কের মান পাওয়া যায়। আজকে আমাদের সর্বশেষ টপিক যেটা হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। তো কৌণিক গতির জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি যে বাহ্যিক টর্কের ক্রিয়াতে কেবলমাত্র বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হয়। কৌণিক বেগ যদি পরিবর্তন হয় তাহলে কৌণিক ভরবেগও পরিবর্তন হয়, কিন্তু টর্ক ক্রিয়া না করলে বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকে, অর্থাৎ সময়ের সাথে বস্তুর কৌণিক বেগের কোনো রকম পরিবর্তন হয় না। এই কোন বস্তুর উপরে টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকার নামই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা গতদিন পেয়েছিলাম L ইকুয়াল টু I ওমেগা। L ছিল বস্তুটার কৌণিক ভরবেগ, I ছিল জড়তার ভ্রামক, আর ওমেগা ছিল কৌণিক বেগ। এই উভয় পক্ষে আমরা t এর সাপেক্ষে ব্যবকলন করে পাই dl বাই dt d বাই dt I ওমেগা সমান সমান d ওমেগা বাই dt। কিন্তু d ওমেগা বাই dt সমান সমান হচ্ছে আলফা, I আলফা। কিন্তু আমরা দেখলাম যে টাউ সমান সমান I আলফা সমান সমান লিখতে পারি টাউ। তাহলে কোন বস্তুর উপরে ক্রিয়াশীল টর্ক যদি শূন্য হয়, টাউ যদি 0 হয়, কারণ টাউ ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি dl বাই dt
ইকুয়াল টু 0। কোন কিছুর অন্তরীকরণ শূন্য হলে তার মান ধ্রুব হয়, অতএব এল ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কোন বস্তুর উপরে ক্রিয়াশীল টর্ক শূন্য হলে বস্তুর কৌণিক ভরবেগের কোন রকম পরিবর্তন হয় না। এটাই আমাদের কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। এই কৌণিক ভরবেগের সূত্র অনেকখানি ব্যবহার হতে দেখা যায়। তোমরা সার্কাসে ট্রাপিজ খেলা দেখে থাকতে পারো। যখন শূন্য থেকে একটা খেলোয়াড় লাফ দেয় তখন তার হাত পা গুলা কিন্তু সোজা অবস্থায় প্রসারিত থাকে, কিন্তু সময়ের সাথে সাথে ওই সময় তার কৌণিক বেগ খুব কম থাকে। যখন হাত পা গুলি সোজা থাকে কৌণিক বেগ খুব কম থাকে, কিন্তু যখন সে তার হাত পা বুকের কাছে গুটিয়ে নেয় তখন সেই খেলোয়াড় কৌণিক বেগ কিন্তু তার বেড়ে যায়। এই জন্য শূন্যে তার বিভিন্ন রকম কসরত বা ডিগবাজি দেখানো সম্ভব হয়, কিন্তু যদি সে হাত পা গুটায় না নিত তাহলে সে ওই রকম ডিগবাজি দিতে পারতো না শূন্যের মাঝে। কৌণিক বেগটা বাড়ার কারণে কৌণিক বেগ বেড়ে গেছে। তাহলে কৌণিক বেগ যেহেতু বেড়ে গেছে, কিন্তু এল যেহেতু ধ্রুব আছে, এই জন্য জড়তার ভ্রামক, কৌণিক বেগ বেড়ে গেছে, এই জড়তার ভ্রামকটা কমে যায়, কৌণিক ভরবেগটা ধ্রুব থাকে। তো এই যে বিভিন্ন জায়গায় আমরা কৌণিক ভরবেগের সূত্রটার ব্যবহার লক্ষ্য করতে পারি। হ্যাঁ, আগামী দিন এরপর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। তোমরা ভালো থেকো।